বন্ধুরা, আবারও তোমাদের স্বাগতম সেই জায়গায় যেখানে দুর্বল চিন্তা ভেঙে পড়ে আর আসল শক্তি তৈরি হয়। কখনো এমন পরিস্থিতিতে পড়েছ যেখানে তোমার যে মানুষটাতে আগ্রহ ছিল সে হঠাৎ করেই ঠান্ডা হয়ে গেল? একদিন তোমার উপস্থিতি সে অনুভব করছিল, আর পরের দিন যেন তুমি দেখলেও সে দেখছে না। মেসেজের উত্তর নেই, কলের অজুহাত, আর সামনে থেকে এমন আচরণ যেন তুমি হাওয়ায় উড়ে যাওয়া কোনো জিনিস। এটাই সেই অবস্থা, যেমন পাখি ধরার চেষ্টা করার মতো। যতই ছুটো ততই সে দূরে উড়ে যায়। আর সবচেয়ে খারাপ অংশটা যেন কি, তুমি প্রতিটি আলাপ আলোচনা বারবার মাথায় ঘুরাচ্ছ, ছোট ছোট ইঙ্গিত থেকেই আশা করছো, ফোন বারবার চেক করছো, আর বদলে যা পাচ্ছ শুধু নীরবতা। যদি এ কথাগুলো তোমার কাছে পরিচিত মনে হয়, তাহলে আজকের দিন তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজ থেকে তুমি পিছু ছাড়বে আর খেলা উল্টে দেবে। আর যদি তুমি ভাবো এটা সব শুধু সিনেমা বা গল্পের মধ্যে ঘটে, তাহলে এখানেই থেমে যাও। আজ আমরা একদম স্পষ্ট আর গভীরভাবে বুঝব, যখন কেউ তোমাকে উপেক্ষা করে, দূরত্ব বজায় রাখে, তখন আসল শক্তি কিভাবে ফিরে পাওয়া যায়। প্রথমেই একটা তিক্ত সত্য শুনে নাও, কাউকে নিজের জীবনের প্রধান প্রাধান্য করো না যখন তুমি তার জীবনে শুধু একটা অপশন মাত্র। কথা কষ্ট দেয়, কিন্তু সত্যি। তুমি নতুন কাউকে আকৃষ্ট করো, বা পুরনো সম্পর্ক ফিরিয়ে আনো, বা একটা এক্সকে বোঝাতে চাও সে কি হারিয়েছে, এক নিয়ম সব জায়গায় প্রযোজ্য। যত বেশি তুমি কাউকে উপরে রাখবে, তত দ্রুত তোমার মূল্য তার চোখে পড়ে যাবে। মানুষ সেই জিনিসের কদর করে না যা সহজে পেয়ে যায়। কদর হয় সেইটার যেটা অর্জন করতে হয়। এখন একটু ভাবো, তুমি কারো কাছে যেতে চাও, হ্যাঁ, তবে ও পিছিয়ে যাচ্ছে, বা সম্ভবত ও মানুষটা তোমাকে ছেড়ে দিয়েছে, আর তুমি এখন বসে আশা করছো যে ও বুঝবে। সৎ কথা বলতে চাই, যত বেশি তুমি পিছু নেবে, তত বেশি ও তোমাকে হালকাভাবে নেবে। কারণ ওর মাথায় একটা কথা স্পষ্ট হয়ে যায়, যে মানুষটা সবসময় ছিল সে কোথায় গেল। এখন নিজের কাছে প্রশ্ন করো, তুমি কি শেষ মেসেজটা পাঠাতে যাচ্ছ, আর একটা কল বা এভাবে সামনাসামনি দেখা করার নাটক কি করছো? থেমে যাও। তুমি তাকে কিছু প্রমাণ করার চেষ্টা করছো, অথচ তোমার উচিত নিজের জন্য কিছু প্রমাণ করা। তুমি এমন একজনের লায়ক যিনি তোমাকে হারানোর চিন্তাটাও সহ্য করতে পারবেন না, না এমন কাউকে যিনি অর্ধেক ঠান্ডা, অসতর্ক আর উদাসীন। তাই এখন এক ধাপ পিছু হটো, তাকে তোমার মূল্য বোঝাতে দাও। চেষ্টা করো না, এমন আচরণ করো যেন তুমি আগেই জানো তুমি কে। যখন কেউ নিজের মূল্য বোঝে, তখন তার এনার্জি নিজেই কথা বলে। মানুষ সেটা খেয়াল করে। মানুষ তখনই খেয়াল করে যখন তুমি হঠাৎ করে পাওয়া যায় না। আর তখনই প্রশ্ন ওঠে, ও এখন কেন পেছনে আসছে না, ও ব্যস্ত কেন, ও কি করছে? এটাই আসল শক্তি। আর যদিও ফিরে না আসে, বুঝে নিও ও কখনোই তোমার যোগ্য ছিল না। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ও ফিরে আসে, নতুন মানুষ হোক বা পুরনো। হঠাৎও বুঝতে পারে সুযোগ হাতছাড়া হতে পারে। পিছিয়ে যাওয়া দুর্বলতা নয়। ঠিক আছে, এটা সবচেয়ে শান্ত কিন্তু সবচেয়ে ঝুঁকিপূর্ণ চাল। এখন শেষ কথা, তুমি কি এখনো ফোন দেখছো, আশা করে বসে আছো? আর বন্ধ করো তো। যেদিন তুমি নিজের আসল মূল্য বুঝতে শিখবে, সব কিছু বদলে যাবে। তুমি মনোযোগ চাইবে না, তুমি মনোযোগ আকর্ষণ করবে। এখন আমি তোমাকে 7টা এমন ধাপ বলবো যা তোমাকে এত শক্তিশালী করে তুলবে যে সামনেওয়ালা তোমার চোখ সরাতে পারবে না। তো প্রস্তুত হয়ে যাও। ছোট করে ভাবো না, কারণ যা আসছে সেটা পুরো খেলা বদলে দেবে। যে মানুষ তোমাকে হালকাভাবে নিয়েছে, তাকে বুঝতে দাও আসল শক্তি কি। এখান থেকে শুরু, পরিবর্তন শুরু হয়। তো চলো শুরু করি। প্রথমেই তোমার উৎকণ্ঠা কবর দাও। এখন ভালো করে শোনো, যখন কেউ হঠাৎ করে দূরত্ব বজায় রাখে, উত্তর দেওয়া বন্ধ করে দেয়, বা তোমাকে উপেক্ষা করতে শুরু করে, তখন তোমার শক্তি ফিরে পাওয়ার প্রথম এবং সবচেয়ে জরুরি পদক্ষেপ হলো তোমার উৎকণ্ঠা কবর দেওয়া। হ্যাঁ, এটা একটু কঠোর শোনাবে, একটু অন্ধকারময় লাগতে পারে, কিন্তু সত্যিই তাই। এই পদক্ষেপই তোমাকে মানসিক ধ্বংস থেকে রক্ষা করবে এবং নিয়ন্ত্রণ আবার তোমার হাতে এনে দেবে। এখন তোমার মনে প্রশ্ন জাগছে, যখন কেউ নিজেকে দূরে সরিয়ে নিচ্ছে, তখন কোনো রিয়াকশনের ছাড়াই কিভাবে থাকা যায়? এটা একদমই মানুষ হিসেবে স্বাভাবিক। যখন আমরা ভাবি কেউ আমাদের হাত থেকে ফিসলছে, তখন ঘাবড়ে যাই, হৃৎপিণ্ড দ্রুত ধড়ফড় করতে শুরু করে, মস্তিষ্ক প্রশ্নে ভর্তি হয়ে যায়। কিন্তু স্টোয়িক চিন্তাধারা আমাদের শেখায় যে পৃথিবীকে নিয়ন্ত্রণ করা যায় না, তবে নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করা যায়। একটা কষ্টকর সত্য বুঝে নাও, যেদিন তুমি তোমার উদ্বেগ দেখিয়ে ফেললে, সেদিনই তুমি তোমার সব শক্তি অপরপক্ষের হাতে তুলে দিয়েছ। যখন কেউ তোমাকে উপেক্ষা করে, সে নিজেকে ইতিমধ্যেই নিজের থেকে ওপরে ধরে নেয়। আর যখন তুমি আতঙ্কিত হয়ে মেসেজ পাঠাও, কল করো, ব্যাখ্যা দাও, তখন তুমি অজান্তেই প্রমাণ করে দাও যে কন্ট্রোল তো তারই হাতে। মার্কাস অরেলিয়াস বলেছিল, তোমার জীবনের সুখ তোমার চিন্তার গুণগত মানের ওপর নির্ভর করে।
যদি তোমার চিন্তা ভয় আর অস্থিরতায় ভরা থাকে তাহলে তোমার প্রতিটা কাজ দুর্বলতার ছোঁয়া পাবে। আর সত্যি বলি, ভয় কখনো আকর্ষণীয় হয় না, কন্ট্রোল থাকে। এখন একটা সাধারণ দৃশ্য ভাবো। তুমি কাউকে মেসেজ করছো, নতুন কেউ হতে পারে বা এক্স। হঠাৎ করে উত্তর আসা বন্ধ হয়ে গেল। পেটের মধ্যে একটা অদ্ভুত খালি ভাব, মাথায় হাজারটা প্রশ্ন। আমি কি ভুল করলাম? আবার মেসেজ করব? হয়তো ব্যস্ত আছে। এখান থেকেই অস্থিরতা শুরু হয়। আর একটু পর তুমি প্রতি 5 মিনিটে ফোন চেক করছো। কিন্তু আসল কথা হলো, বেচেইনি কখনো লুকিয়ে থাকে না। যতটা তুমি ভেতর থেকে ভাঙছো, সামনে থাকা মানুষ ততই দূরে সরে যায়। ও তোমার এনার্জি অনুভব করে, কিছু না বলেও। তাই প্রথম নিয়ম হলো বেচেইনিকে চাপা দাও। এর মানে এই না যে তোমার কিছু অনুভব করাটা বন্ধ করো। দুঃখ পাওয়া, কনফিউজ হওয়া, আঘাত পাওয়াটা তো স্বাভাবিক। কিন্তু স্টোইক চিন্তা বলে অনুভূতি আসবেই, কিন্তু প্রতিটা অনুভূতির ওপর অ্যাকশন নেওয়া দরকার নেই। এখান থেকেই শুরু হয় আবেগের নিয়ন্ত্রণ। যখন বেচেইনি আসে তখন একটা গভীর শ্বাস নাও আর নিজেকে বলো, আমি দুর্বল নই, আমি মূল্যবান, আমি অপ্রতিরোধ্য। এটা শুধু কোনো কথা না, এটা তোমাকে মনে করিয়ে দেওয়ার একটাই উপায় যে তোমার দাম কারো উত্তর থেকে নির্ভর করে না। এখন আসল কথা বলি, যদি তুমি ভাবছো কি করে অস্থিরতা বন্ধ করব, তাহলে উত্তর হলো বন্ধ করতে হবে না, শুধু দেখানো বন্ধ করতে হবে। এটাই আসল নিয়ন্ত্রণ। প্রথম ধাপ, তোমার কাজকর্ম নিয়ন্ত্রণ করা। মেসেজ পাঠানো বন্ধ করো, সোশ্যাল মিডিয়া চেক করা বন্ধ করো, পুরনো কথা মনে ঘোরানো বন্ধ করো। সেনেকা বলেছিল, দারিদ্র্য মানে কম থাকা না, দারিদ্র্য মানে বেশি চাওয়া। যখন তুমি কারো নজরের তৃষ্ণায় তুমি যখন ভাবের দিক থেকে দুর্বল হয়ে যাও, একটু সহজ উদাহরণ ধরো। মলে যে অতিরিক্ত চটপটে সেলসম্যান থাকে, যারা তোমার পেছনে পেছনে ঘোরে, একবার শুধু শুনো, চেষ্টা করে দেখো। আর তুমি কি করো? উল্টো দিকে দৌড়াও। একই অবস্থা হয় সামনে ওরও, যখন তুমি বেচেনি হয়ে ওর পেছনে দৌড়াও। কেউই বেচেনি কিনতে চায় না। তাহলে এই কাজটা জীবনে কিভাবে আনা যায়? ছোট ছোট রোগ থেকে শুরু করো। যখনই মেসেজ পাঠাতে ইচ্ছে করো, থেমে যাও। নিজের মনে করিয়ে দাও, আমার দাম ওর জবাব দিয়ে ঠিক হবে না। যত কম তুমি রিয়্যাক্ট করবে, তত বেশি তোমার শক্তি বাড়বে। এটা কোনো খেলা নয়, এটা নিজের শান্তি বজায় রাখা। আর যদি তবুও কঠিন লাগে, তাহলে নিজেকে দোষ দিও না। পরিবর্তন একটা প্রক্রিয়া, পারফেক্ট হওয়া জরুরি নয়, এগিয়ে চলা জরুরি। লিখো, কোনো বিশ্বাসযোগ্য বন্ধুর সঙ্গে কথা বলো, কিন্তু সবচেয়ে জরুরি নিজেকে খেয়াল রাখা। প্রতিবার যখন তুমি রিয়াকশনে নিয়ন্ত্রণ রাখো, তুমি ভিতর থেকে শক্তিশালী হয়ে ওঠো। তুমি নিজেকে প্রমাণ করো যে তোমার কারো কাছে মনোযোগ ছাড়াই তুমি সম্পূর্ণ। শেষমেশ একটা কথা মনে রেখো, তোমার সঙ্গে কি ঘটে সেটা ততটা গুরুত্বপূর্ণ নয়। তোমার উপর কেমন প্রতিক্রিয়া দেখাও, তা থেকেই সবকিছু নির্ভর করে। আজ তুমি প্রমাণ করছো যে কেউ তোমার সঙ্গে যাই করুক না কেন, তুমি তোমার আবেগ, তোমার মূল্য এবং তোমার জীবনের মালিক তুমি নিজেই। তুমি উদ্বিগ্ন নাও, তুমি ভালোবাসার যোগ্য। এই কথা নিজের মধ্যে গেঁথে নাও, আমি অপ্রতিরোধ্য। কারণ যেদিন তুমি উদ্বেগকে বিদায় জানিয়ে শক্তির সঙ্গে জীবনযাপন শুরু করবে, খেলা তোমার পক্ষে ঘুরে যাবে। আর এটা তো কেবল শুরু, পরের 6 ধাপ আরও গভীরে যাবে। এখানেই থেমে যেও না, আমাদের সঙ্গে থাকো, কারণ সামনে যা আসছে তা তোমার সম্পর্ক এবং আত্মসম্মান পুরোপুরি বদলে দেবে। দ্বিতীয়ত, চুপচাপ অদৃশ্য হয়ে যাও। এখন সরাসরি দ্বিতীয় ধাপে আসি, এবং মন দিয়ে শোনো। যখন কেউ তোমাকে উপেক্ষা করতে শুরু করবে, দূরত্ব তৈরি করবে, তখন সবচেয়ে শক্তিশালী পরবর্তী ধাপ হল চুপচাপ অদৃশ্য হয়ে যাওয়া। এখানেই বেশিরভাগ পুরুষ ভয় পায়। মস্তিষ্কে তাড়াতাড়ি প্রশ্ন আসে, যদি আমি চুপ থাকি তাহলে হয়তো সে আমাকে ভুলে যাবে। কিন্তু একটা কথা স্পষ্ট করে বলি, যদি তুমি এই ভিডিওর 7টি ধাপ সঠিকভাবে অনুসরণ করো, তাহলে সে তোমাকে ভুলতে পারবে না, বরং তোমার অভাব তাকে অস্থির করে তুলবে। এখন নিজের কাছে একটা প্রশ্ন করো, তুমি কি কাউকে পেতে গিয়ে নিজেকে হারাচ্ছ? ভুলে যেতে তো তৈরি? তুমি কি তোমার মর্যাদা, তোমার উন্নতি, তোমার সম্মান শুধু এ কারণেই উৎসর্গ করে দিবে যে কেউ তোমাকে একটু মনোযোগ দিচ্ছে? চিন্তা করো, নীরবতা দুর্বলতা নয়, নীরবতা শক্তি। যখন তুমি চুপ থাকো, তুমি পিছিয়ে যাও না, তুমি এগিয়ে যাও। তুমি তোমার শক্তি তুলে নাও, আর সামনের মানুষ প্রথমবার সেই শূন্যতা অনুভব করে। যদি তুমি ভাবো নীরবতায় মানুষ ভুলে যায়, তাহলে তুমি বড় ভুল বোঝাবুঝিতে আছো। নীরবতা উপস্থিতিকে মুছে দেয় না, নীরবতা উপস্থিতিকে আরও গভীর করে দেয়। তার মাথায় প্রশ্ন জাগে, মনে হচ্ছে সে এখন তোমার পেছনে দৌড়াচ্ছে না কেন? সে এত শান্ত হয়ে গেল কেন? আমি কি তাকে কম বুঝেছি? কিন্তু যদি তুমি বারবার মেসেজ করো, ব্যাখ্যা দাও, মনোযোগ চাও, তাহলে তুমি এমন একটা পেছনের আওয়াজ হয়ে যাও যাকে কেউ গুরুত্ব দিয়ে দেখে না। এখন সিদ্ধান্ত তোমার। অথবা মনোযোগের ভিক্ষা চেয়ে চেয়ে নিজেকে হারিয়ে দাও, অথবা এক ধাপ পেছনে হটো আর তাকে তোমার অনুপস্থিতির অস্বস্তির অনুভব করতে দাও। একটু ভাবো এই দৃশ্যটা। তুমি মেসেজ পাঠানো বন্ধ করো, কল করা বন্ধ, রিয়াকশন দেওয়া বন্ধ। হঠাৎ সে ফোন স্ক্রোল করছে আর বুঝতে পারে তুমি ওখানে নেই। বিশ্বাস করো, এখান থেকেই মাথা ঘোরা শুরু হয়।
মগজটা ভাবতে বসে, আমি কি কিছু ভুল করেছি? সে কি অন্য কারো সঙ্গে আছে? আমি কি খুব হালকা নিয়েছি? এটাই নীরবতার শক্তি। নীরবতা সামনে বসার লোককে বাধ্য করে তার নিজের চিন্তা আর অনিশ্চয়তার সঙ্গে লড়াই করতে। আর একটা কঠিন সত্য শোনো, যদি তোমার ভয় হয় সে তোমাকে ভুলে যাবে, তাহলে এর মানে তুমি এখনও তোমার মূল্য ওর হাতে দিয়ে বসে আছো। তুমি কেন এত আটকে আছো এই ব্যাপারে যে সে তোমাকে মনে রাখুক? তুমি নিজেকে কেন মনে করো না তুমি পুরস্কার? তুমি সেই মানুষ সেই যিনি জীবনের শক্তি আর মান যোগ করে। যদি সে দূরে চলে যায় তাহলে সেটা তার ক্ষতি, তোমার নয়। তুমি সেই মানুষ না যে ধারে বসে মনোযোগের টুকরার অপেক্ষায় থাকে। তুমি সেই যে নিজের শক্তিতে দাঁড়িয়ে চুপচাপ মনোযোগ আকর্ষণ করে। আর যদি সে সেটা দেখতে না পায় তাহলে শব্দে নয়, নীরবতায় দেখাও। আরেকটা বড় কথা, যখন তুমি চুপ থাকো তখন শুধু সামনে ওর জন্য জায়গা হয় না, তুমি নিজের জন্যও জায়গা তৈরি করো। তুমি তোমার শক্তি সেই মানুষে নষ্ট করা বন্ধ করো যে আগে থেকেই দূরে চলে গেছে। আর ধীরে ধীরে তুমি ফিরে আসো। নিজের দিকে ফিরে যাও, নিজের উদ্দেশ্যের দিকে, নিজের আত্মসম্মানের দিকে, সেই রূপের দিকে যে জানে কারো অনুমোদন ছাড়াই সে মূল্যবান। এখন সত্যি কথা হলো, চুপ থাকা সহজ নয়। মন করবে একটা শেষ মেসেজ পাঠিয়ে দিই, সব স্পষ্ট করে দিই, নিজেকে প্রমাণ করে দিই। কিন্তু মনে রেখো, তারা তোমার মূল্য জানে। তাদের বোঝানোর দরকার নেই। তুমি সাজা দেওয়ার জন্য চুপ হয়েছ না, তুমি নিজের শান্তির জন্য চুপ। তুমি এমন একজন মানুষের যোগ্য যে তোমার মূল্য নিজে দেখতে পারে, প্রতিদিন মনে করিয়ে না দিয়েই। আর এটা বুঝে ফেলো, চুপ থাকা শুধু তাই নয়, তারা তোমাকে মিস করবে এটা নিশ্চিত। চুপ থাকার কারণ হলো তুমি নিজেকে আবার খুঁজে পেতে পারো। যেদিন তুমি কথা বলা, ব্যাখ্যা করা আর পিছে ফিরে যাওয়া বন্ধ করবে, তখন তোমার শক্তি নিজের কাছে ফিরে আসবে। আর সেই শক্তি অনেক শক্তিশালী হবে। তারা তোমাকে ভুলবে না, তাদের মন খারাপ থাকবে যে তুমি আর তাদের ছোট ছোট আশা পূরণে প্রতিক্রিয়া দাও না। আর মনে রেখো, টুকরো টুকরো খেয়ে খাওয়া হয় না, আর তুমি তো টুকরোর জন্য তৈরি নও। এবার এই সিদ্ধান্তকে জীবনে নিয়ে আসো। যে কোনো সময় মেসেজ পাঠানোর ইচ্ছে হলে থেমে যাও, একটা গভীর শ্বাস নাও, নিজেকে প্রশ্ন করো, এই মেসেজ কি আমার মূল্য বাড়াবে নাকি কমাবে? আমি এমন একজনের সাথে আটকে আছি যে আমার মূল্যই বুঝতে পারছে না। প্রতিবার যখন তুমি থেমে যাও, তখন তুমি নিজেকে মনে করিয়ে দাও, আমি যথেষ্ট। যদি এখন কঠিন মনে হয় তো আতঙ্কিত হওয়ার দরকার নেই। পরিবর্তনই তো অসুবিধার মধ্যে দিয়েই আসে। যদি কারো পিছনে ছুটতে ছুটতে তুমি খুব আরামদায়ক বোধ করো, তাহলে বুঝে নাও এখন পেছনে সরে দাঁড়ানোর সময়। প্রথমে নীরবতা অদ্ভুত লাগবে, কিন্তু সেই নীরবতার মধ্যেই তুমি তোমার শক্তি, সহনশীলতা আর আসল মূল্য আবার ফিরে পাবে। শেষ পর্যন্ত একটা কঠিন সত্য মনে রেখো, তোমার সাথে যা ঘটে তার থেকে বেশি গুরুত্বপূর্ণ কিভাবে তুমি সেগুলোর প্রতিক্রিয়া দাও। সেটাই সব কিছু ঠিক করে দেয়। আজ তুমি ভয়ের কারণে নয়, শক্তি দিয়ে প্রতিক্রিয়া দিচ্ছ, শব্দে নয়, নীরবতায়। তাদের বুঝতে দাও যে যখন তুমি তোমার এনার্জি সরিয়ে নাও তখন জীবন কেমন হয়। তুমি উদ্বিগ্ন নাও, তুমি ভালোবাসার যোগ্য। এই বাক্যটা আবার নিজের মধ্যে ঢুকিয়ে নাও, আমি অপ্রতিরোধ্য। বলো, বিশ্বাস করো, বেঁচে থাকো। কারণ যখন তুমি নীরবতায় হারিয়ে যাও, সত্যি নিজেই কথা বলতে শুরু করে। এই হলো তোমার সময় তোমার শক্তি ফেরত নেওয়ার। এখন তৃতীয় ধাপ, নিজের ভিতরের অস্ত্র গড়ে তুলে নাও। এখন কোমর বেঁধে নাও, কারণ আমরা সেই পর্যায়ে এসে পৌঁছেছি যা তোমাকে ভিতর থেকে এত শক্তিশালী করে তুলবে যে কারও দূরত্ব তোমাকে কাঁপাতেও পাবে না। তৃতীয় ধাপ হলো নিজের ভিতরের অস্ত্র গড়ে তোলা। অনেকেই এখানে ভুল বুঝে ফেলে, মনে লেগে যায় সরাসরি অস্ত্রের কথা। আমি তো কারো ক্ষতি করতে চাই না, আমি তো ওকে ভালোবাসি। শান্ত থাকো, এই অস্ত্র তাদের জন্য নয়, এই অস্ত্র তোমার জন্য। এটা তোমার মস্তিষ্ক আর হৃদয়ের শক্তি। এটা আত্মসম্মান, সহনশীলতা আর ভিতরের দৃঢ়তা, যা তোমাকে আজকের অবস্থার থেকেও বের করে এনে জীবনের সব পরীক্ষার জন্য প্রস্তুত করবে। ইমানদার হয়ে নিজের থেকে প্রশ্ন করো, যদি তুমি সবসময় দান করো, অপেক্ষা করো, আশা করো, তাহলে তোমার রক্ষা কে করছে? এটাই তো ভিতরের অস্ত্রের কাজ। এখন একটা কঠিন সত্য শোনো, যেদিন কেউ তোমার থেকে দূরত্ব তৈরি করে, সেই মুহূর্ত থেকে গল্প তাদের সম্পর্কে থাকে না, গল্প তোমার সম্পর্কে শুরু হয়। তুমি কি করো, তুমি কিভাবে এগিয়ে যাও, তুমি ওই দূরত্বটা কিভাবে কাজে লাগাও। যখনই তুমি তাদের নিয়ে ভাবো, যখনই তোমার মন তাদের মধ্যে আটকে থাকে, তখনই তুমি তোমার শান্তি, তোমার শক্তি আর তোমার মস্তিষ্কের চাবি তাদের হাতে তুলে দাও। এখন প্রশ্ন হলো, আমরা কি করি? আমরা ভিতরের অস্ত্র গড়ে তুলি। এক মুহূর্ত ভাবো তো,
তুমি কারো জন্য সব কিছু দিয়েছ, সময়, মনোযোগ, অনুভূতি, ভালোবাসা, আর এখন তারা পিছিয়ে যাচ্ছে। বেশিরভাগ পুরুষ কি করে? দুশ্চিন্তা, ভয়, অস্থিরতা। কিন্তু তুমি নয়, তুমি কিছু আলাদা করবে। সেই আবেগের ঝড়ে পড়ার বদলে নিজের অন্তরের দিকে ফিরবে আর নিজের শক্তি তৈরি করতে শুরু করবে। চুপচাপ জেতাল এটাই পথ। স্টোইক দর্শন স্পষ্ট বলে, তুমি বাইরের ঘটনা নিয়ন্ত্রণ করতে পারবে না, কিন্তু নিজের মন নিয়ন্ত্রণ করতে পারো। মার্কাস অরেলিয়াস বলেছে, তোমার নিজের মনের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে, বাইরের জিনিসের নয়। এটা বুঝে নাও, আর তোমার শক্তি পাওয়া শুরু হবে। এটাই এই পদক্ষেপের মর্ম। তুমি ওদের কাজ নিয়ন্ত্রণ করতে পারবে না, কিন্তু তুমি তোমার প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারো। আর তোমার প্রতিক্রিয়া হবে মানসিকভাবে শক্তিশালী হওয়া। এটা ওদের কম ভালোবাসার ব্যাপার নয়, এটা নিজের প্রতি বেশি ভালোবাসার ব্যাপার। যখন তুমি নিজের ভিতরের অস্ত্র তৈরি করো, তুমি শুধু তাদের দূরত্বে প্রতিক্রিয়া দেখাও না, তুমি নিজের জন্য এমন একটা জীবন গড়ো যা তাদের থাকার বা না থাকার উপর ভাঙে না। এখন বুঝো, ভিতরের অস্ত্র গড়ার মানে কি? মানে নিজেকে এমনভাবে বিনিয়োগ করা যে প্রত্যাখ্যান তোমাকে ভাঙতে দিও না, অবহেলা তোমাকে দুর্বল করতে পারবে না, আর তাদের অনুপস্থিতি তোমাকে খালি করে দিতে পারবে না। এর মানে হলো তোমার মন, শরীর আর আত্মাকে এত উপরে নিয়ে যাও যে তাদের আচরণ তোমার মূল্য ঠিক করতে না পারে। এখন তুমি তাদের প্রতিটা চাল নজরে রাখা বন্ধ করবে, আর তোমার জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নেবে। আরেকটা কথা মনে রেখো, যখন তুমি তাদের দিকে শক্তি দেওয়া বন্ধ করে নিজের দিকে ঘোরাও, তারা সেই শক্তির পরিবর্তন অনুভব করে। সেটা লুকোনো যায় না। তাদের মনে হয়, কেন তুমি আর অপেক্ষা করছো না? এত ব্যস্ত কি করে হয়ে গেলে? কিভাবে বদলে গেলে? ধীরে ধীরে শক্তির ভারসাম্য বদলাতে শুরু করে। তুমি এখন আর তাদের কেন্দ্রবিন্দু হয়ে থাকছ না, তুমি তোমার নিজের একটা জগৎ গড়ছ। আর যতক্ষণ তারা বুঝতে পারে, ততক্ষণে তুমি এতটাই এগিয়ে চলে যাও যে কোনো পার্থক্যই পড়ে না। সত্যি বলছি, নিজের ভিতরের অস্ত্র তৈরি করা সহজ ব্যাপার না। এর জন্য লাগে নিয়মপালা, মনোযোগ আর নিজেকে গুরুত্ব দেওয়ার সাহস। কিন্তু তুমি এর যোগ্য। তুমি এতটাই সুরক্ষিত হতে পারো যে কারো দূরে চলে যাওয়া তোমাকে ভাঙতে না পারে। তুমি সেই মানুষ নও যে কারো চলে যাওয়ায় ছিন্ন ভিন্ন হয়ে পড়ে। তুমি সেই মানুষ যিনি তাদের অনুপস্থিতিতেও আরও শক্তিশালী হয়ে ওঠেন। আর যদি এখনও তোমার মাথায় এটা ঘুরছে, এটা কঠিন ব্যাপার, আমি তাদের ভালোবাসি, তাদের হারাতে চাই না, বুঝতে পারছি। কিন্তু এটা শুনো, নিজের ওপর কাজ করলে তুমি তাদের হারাও না। হয় তারা ফিরে আসবে আর বুঝবে তারা কি হারিয়েছে, নাকি তুমি বুঝবে তোমার সম্পূর্ণ হওয়ার জন্য কারও দরকার নেই। যে কোনো অবস্থায় তুমি জিতবে। এখন শুরু করবে কিভাবে? সহজ রাখো। এমন অভ্যেস শুরু করো যা তোমাকে শক্তিশালী করবে। শরীরকে ট্রেন করো, কিছু নতুন শেখো। এমন মানুষের সঙ্গে থাকো যারা তোমাকে উপরে তুলবে, নিচে নামাবে না। যতটুকু তুমি নিজের মধ্যে ঢালো, ততটাই অটুট হয়ে উঠবে। প্রতিদিন যখনই ফোন দেখতে ইচ্ছে করুক, নিজেকে জিজ্ঞেস করো, আজ আমি এমন কি করছি যা আমাকে আগামীকাল আরও ভালো করে তুলবে? এটাই হলো অন্তরের অস্ত্র। স্যানিকা বলেছিল, জীবনটা লম্বাই নয়, তার মানটাই গুরুত্বপূর্ণ। এই পদক্ষেপ মেসেজের সংখ্যার ব্যাপার নয়, এটা তোমার জীবনের গুণগত মানের ব্যাপার। এমন একটা অস্ত্র তৈরি করো যে তাদের নীরবতাও কার্যহীন হয়ে পড়ে। কারণ যেদিন তুমি নিজের শক্তির অনুভূতি পাবে, তারা সেটা অনুভব করবে। আর তখন সিদ্ধান্ত তোমার হাতে থাকবে যে তারা তোমার সময়ের যোগ্য কিনা। যখন তুমি অন্তরের অস্ত্র গড়ে তোলো, তুমি হয়ে ওঠো অপ্রতিরোধ্য। তোমার শক্তি পরিবর্তিত হয়, তোমার চিন্তাভাবনাও বদলে যায়। আর তুমি আর অপেক্ষা করো না, তুমি এগিয়ে যাও। তারপর আবার নিজের কাছে বলো, আমি অপ্রতিরোধ্য। লিখে বলো, বিশ্বাস করো, কারণ এই অস্ত্র নিয়ে তুমি শুধু তাদের দূরত্ব থেকে রক্ষা পাও না, তুমি অজেয় হয়ে উঠবে। আর যদি তুমি এত দূর পর্যন্ত আমার সাথে থেকো, তাহলে আমি তোমাকে অভিনন্দন জানাই। তুমি সাধারণ জনতার অংশ নও, তুমি বদলাতে এসেছো, তোমার শক্তি ফিরে পেতে এসেছো। আর এই যাত্রা এখানেই শেষ নয়, সামনে আরও গভীর পদক্ষেপ অপেক্ষা করছে। পুরো ছবি দেখা জরুরি। এটা কোনো কৌশল নয়, এটা পুরো রূপান্তর প্রক্রিয়া। শেষ পর্যন্ত থাকো, কারণ শেষে তোমার কাছে এমন একটা পরিকল্পনা থাকবে যেখানে ভয়, উৎকণ্ঠা আর দুর্বলতার কোনো জায়গা থাকবে না। চতুর্থটা হলো রহস্যের শক্তিকে ডাকো। এখন আমরা সেই ধাপে আসছি যা কথা না বলে খেলাটা উল্টে দিতে পারে। চতুর্থ ধাপ হল রহস্যের শক্তিকে ডাকা। এখানেই বেশিরভাগ লোক প্যানিক করে। মনে প্রশ্ন ওঠে, যদি আমি রহস্যময় হয়ে যাই, তাহলে সে কি আরও দূরে চলে যাবে না? ভালো করে শোনো, রহস্য দূরত্ব তৈরি করে না,
রহস্য কৌতূহল সৃষ্টি করে। যখন কেউ তোমাকে উপেক্ষা করতে শুরু করে তখন স্বাভাবিকই তোমার মন চায় সব কিছু ব্যাখ্যা দিতে, বেশি কথা বলতে। কিন্তু সত্যিটা হলো, যত বেশি খোলামেলা হয়ে খেলবে ততই কম মজার হয়ে উঠবে। যা পুরোপুরি বোঝা যায় তাতে আগ্রহ থাকে না। মানুষ সেই জিনিসের দিকে আকৃষ্ট হয় যেটা তারা পুরোপুরি বুঝতে পারে না। যদি তুমি তোমার প্রতিটা আবেগ, প্রতিটা চাল, প্রতিটা ভাবনা সামনে তুলে ধরো, তাহলে সামনে থাকা লোকের জন্য আর কিছু থাকে না। কিন্তু যখন তুমি একটু রহস্যময় হয়ে ওঠো, তখন তুমি প্রশ্ন হয়ে ওঠো। ভাবো তো, যখন তুমি পেছনে সরে যাও এবং সব কথা বলা বন্ধ করো, তখন মানুষ ভাবতে শুরু করে, এখন কেন রিয়্যাক্ট করছো না? তার জীবনে কি এমন কিছু ঘটছে যা আমি জানি না? তুমি প্রতিটা পদক্ষেপের ঘোষণা করো না, সব অনুভূতির প্রকাশ করো না, আর এইটাই সামনে ওদের মন খারাপ করে। এটাই হলো রহস্যের শক্তি। একটু ভাবো তো একটা সিচুয়েশন। আগে তুমিই বারবার মেসেজ করো, সব কথা বলো, সব অনুভূতি শেয়ার করো। এখন হঠাৎ করে সব কিছু না বলো। তুমি আছো, কিন্তু সব সময় পাওয়া যায় না। তুমি ছোট ছোট জিনিস সোশ্যাল মিডিয়ায় পোস্ট করো না, ওদের চুপ্পির কোনো রিয়াকশন দাও না। তুমি একটা ফাঁকা জায়গা রেখে দাও, আর সেই ফাঁকা জায়গায় কৌতূহল জন্মায়। তারা তোমাকে নিয়ে বেশি ভাবছে, আর যেখানে ভাবনা থাকে সেখানেই শক্তি থাকে। রহস্যকে এমন ভাবো যেন একটা নিমন্ত্রণপত্র, তবে কোনো মানচিত্র ছাড়া। তুমি তাদের তোমার জগতে ঢুকার সুযোগ দাও, কিন্তু রাস্তা দেখাও না। ওরা নিজে থেকেই পরিশ্রম করতে হবে, আর যেটার জন্য পরিশ্রম করতে হয় তার মূল্য আরও বাড়ে। এখন স্টোইক চিন্তাভাবনা মনে করো। এপিকটেটাস বলেছিল, তোমার সাথে কি ঘটে তা তেমন গুরুত্বপূর্ণ নয়, তুমি কিভাবে প্রতিক্রিয়া দেখাও সেটাই সবকিছু ঠিক করে। এখানে তোমার প্রতিক্রিয়া। অনুমানের বাইরে থেকো, যা তারা আশা করে তা করো না। ওদের বুঝতে দিও না তোমার মনে কি চলছে। তোমার নীরবতা, তোমার ধৈর্য, তোমার নিয়ন্ত্রণ ওদের ভাবতে বাধ্য করবে। আর মনে রেখো, রহস্য কোনো খেলা নয়, রহস্য মানে আত্মসম্মান। এটা সবকিছু লুকানোর ব্যাপার না, এটা সবকিছু শেয়ার করতে অস্বীকার করার ব্যাপার। এটা নিজের মূল্য বুঝে নেওয়ার ব্যাপার। যখন তুমি রহস্যের শক্তি ডাকে, তখন তুমি পিছু নাও না। মানুষ নিজে নিজেই টান খেয়ে চলে আসে, কারণ যা পুরোপুরি বোঝা যায় না সেটাই সবচেয়ে আকর্ষণীয় হয়। এখন এই সিদ্ধান্তটা নিজের মধ্যে গেঁথে নাও। নিজেকে বলো, আমি আকর্ষণীয়। বলো, বিশ্বাস করো, আর দেখো কিভাবে পরিস্থিতি বদলে যায়। যখন তুমি একটু রহস্য রাখো, যদি তৈরি হতে দাও, তাহলে কথার দরকারই পড়ে না, রহস্য নিজেই বলে দেয়। 5 নম্বর ধাপটা হলো আবেগের ঢাল পড়া। এখন আসছি সেই ধাপে যা তোমাকে ভিতর থেকে এতটাই শক্ত করে দেবে যে কারো উদাসীনতাও তোমাকে স্পর্শ করতে পারবে না। 5ম ধাপ হলো আবেগের ঢাল পড়া। এখন তোমার মনে প্রশ্ন উঠবে, আবেগের ঢাল মানে আসলে কি? এর মানে হলো তোমার অনুভূতিগুলোর চারপাশে একটা সুরক্ষা ঢাল তৈরি করা, যাতে সামনে যে যা করুক বা না করুক, ছোটখাটো কোনো কথা তোমাকে আঘাত না দিতে পারে। যখন কেউ দূরত্ব তৈরি করে, তখন স্বাভাবিকভাবেই হৃদয়ে প্রভাব পড়ে। মন চায় বিষয়টা ভিতরে ঢুকে গিয়ে চেপে বসুক। কিন্তু সত্যি কথা হলো, যদি তুমি প্রতিটা কাজ, প্রতিটা চুপ থাকা, প্রতিটা উপেক্ষা নিজের হৃদয়ে বেশি প্রভাব ফেলতে দাও, তাহলে তুমি পুরো নিয়ন্ত্রণ সেই মানুষটার হাতে তুলে দিচ্ছ। আর এখানেই শেষ হবে। মানসিক ঢাল মানে এই না যে তুমি অনুভব করা বন্ধ করে দাও বা হৃদয় পাথরের মতো করে ফেলো। এর মানে হলো তুমি ঠিক করবে কার আচরণ তোমার মেজাজ, তোমার মূল্য ও তোমার সুখ নির্ধারণ করবে। যখন তুমি মানসিক ঢাল পড়ে নাও, তখন সামনেওয়ালা যাই করুক, তুমি ভিতর থেকে স্থির থাকো। সে তোমাকে উপেক্ষা করুক, তুমি নিজেকে ঠুকরানো মনে করো না। তুমি জানো তার আচরণ তোমার পরিচয় নয়। সত্যি বলছি, যখন কেউ দূরে চলে যায়, প্রথম আঘাত লাগে হৃদয়ে। মন প্রশ্ন করতে শুরু করে, কি আমার মধ্যে কি কিছু কমতি আছে? আমি কি যথেষ্ট নই? বেশিরভাগ পুরুষই এ কারণেই ভেঙে পড়ে, কিন্তু মানসিক ঢাল এখানেই কাজে লাগে। তুমি ঠিক করো, আমি আমার শক্তি কারো হাতে দেব না। একটু ভাবো একটা পরিস্থিতি, হঠাৎ সে চুপ হয়ে গেল, মেসেজের উত্তর নেই, কলের কোনো প্রভাব নেই। আগের তুমি কি করতো? চুপচাপ বসে ভেঙে পড়তো, নিজের উপর দোষ চাপাতো। কিন্তু নতুন তুমি আলাদা, এখন তুমি চুপ থেকে ভেঙে পড়ো না। এখন তুমি জানো যে তার জবাব না দেওয়া তোমার মূল্য কমায় না। তুমি মানসিকভাবে বুলেট প্রুফ হয়ে যাও। মার্কাস অরেলিয়াস বলেছিল, তোমার মন নিয়ন্ত্রণ করার ক্ষমতা তোমার আছে, বাইরের ঘটনাগুলোর নয়। এটা বুঝো, তোমার শক্তি বাড়বে। এটাই মানসিক ঢালের মূল। তুমি ঠিক করো কতটা অনুভূতি কোথায় ব্যয় করতে হবে। যদি সে পিছু হটে, তাহলে তুমি বেশি অনুভূতি সেখানে দাও না যেখানে তোমার কোনো নিয়ন্ত্রণ নেই। তুমি সেই শক্তি নিজের ওপর খরচ করো, নিজের শান্তি, নিজের সুখ, নিজের আত্মসম্মান নিয়ে। আর এক মজার কথা শোনো, যখন তুমি মানসিকভাবে নিরাপদ হয়ে যাও, তাহলে তুমি আরও বেশি আকর্ষণীয় হয়ে ওঠো।
মানুষ সেই মানুষদের দিকে আকর্ষিত হয় যারা প্রতি বিষয়ে ভেঙে পড়ে না, যারা স্থির থাকে, যারা নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে। তারা ভাবতে শুরু করে, এবার কেন এটা পিছা করছে না, এটা এত শান্ত কিভাবে? আর এখান থেকেই খেলা পাল্টায়। এখন অনিশ্চয়তা তাদের দিকে চলে আসে। এখন তাদের মনে প্রশ্ন ওঠে। আবেগের ঢাল পড়ার মানে ঠান্ডা হওয়া নয়, এর মানে হলো অটল থাকা। তোমার আর তাদের অনুমতির দরকার নেই, তুমি তোমার শক্তিতে দাঁড়িয়ে আছো, এবং এটাই আসল নিয়ন্ত্রণ। এই সিদ্ধান্ত তোমার মধ্যে মজবুত করো। নিজের সাথে বলো, আমি অস্পর্শ। বলো, অনুভব করো, আর তেমনই জীবন কাটাও। কারণ যেদিন তুমি তোমার আবেগের ঝড়ো ঢাল পড়বে, কেউ তোমাকে ভাঙতে পারবে না। তুমি তোমার অনুভূতির মালিক, আর এটাই তোমাকে অজেয় করে তোলে। নম্বর 6, কিছু না বলেই খেলা ঘুরিয়ে দাও। এখন মনোযোগ দিয়ে শোনো। ষষ্ঠ ধাপ খুবই শক্তিশালী, এতটাই শক্তিশালী যে এখানে কথার দরকারই পড়ে না। এই ধাপের নাম হলো কিছু না বলে খেলা পাল্টানো। এখন তোমার মনে প্রশ্ন উঠছে, কিছু না বলে কিভাবে পরিবর্তন আনা যায়? সরলভাবে বোঝো, কথা দুর্বল হয়, কাজ শক্তিশালী হয়। আর যখন তোমার নীরবতা সঠিক কাজের সঙ্গে মিশে যায়, যখন কেউ দূরে সরে যায়, তখন সামনেওয়ালা কিছু না শুনেই সব বুঝে ফেলে। কেউ যখন দূরত্ব তৈরি করে, তখন বেশিরভাগ মানুষ কি করে? পেছনে ছুটে বেড়ায়, প্রশ্ন করে, নিজের অনুভূতি বোঝানোর চেষ্টা করে। কিন্তু এটা পুরনো পদ্ধতি। এখন তোমার পাল্টা খেলতে হবে। এখন তুমি চুপ থাকবে এবং নিজের কাজকর্ম দিয়ে সব দেখাবে। এই পদক্ষেপের মানে হলো, তুমি আর তাদের শর্তে আবেগগতভাবে উপলব্ধ থাকবে না। তুমি তোমার শক্তি ফিরে নিয়েছো, এবং তারা সেটা কথা না বলেই বুঝে যাবে। একটা দৃশ্য ভাবো, সে তোমাকে পড়ে ফেলে, মেসেজের জবাব দেয় না, তোমাকে উপেক্ষা করে, এবং ভেবে বসে ওটা তো তোমার পাছা করবে, ওটা তো তোমার ব্যাখ্যা দেবে। কিন্তু তুমি কিচ্ছু করো না, না রিয়াকশন, না পাছা, না ব্যাখ্যা। তুমি তোমার জীবনে মনোযোগ দাও, তোমার কাজ, তোমার উন্নতি, তোমার সুখে তুমি নিজেই হারিয়ে যাও। তখন ওদের ধাক্কা লাগে। তারা ভাবতে শুরু করে, কেন ওটা পাছা করছে না, কেন এখন বুঝাতে আসছে না, ওটা কিভাবে বদলে গেল? এটাই আসল শক্তি। তুমি তাদের আশা আর পূরণ করতে চাও না। তুমি তোমার আবেগের শক্তি ওখান থেকে সরিয়ে নাও, আর চুপচাপ একটা পরিষ্কার বার্তা চলে যায়, এখন আমি তোমার নিয়মে খেলছি না। সবচেয়ে সুন্দর ব্যাপারটা জানো কি? তোমাকে কিছু বলতেই হয় না। তোমার অনুপস্থিতি, তোমার নীরবতা আর নিজের দিকে ফোকাস করাটা সব কিছু বলে দেয়। তারা সেটা খেয়াল করে এবং সেটা তাদের মাথায় চুপতে শুরু করে। এখন প্রশ্ন তোমার নয়, তাদেরই হয়ে যায়। স্টোইক চিন্তার একটা বড় নিয়ম আছে, ভালো মানুষ হতে গিয়ে ঝগড়া করো না, ভালো মানুষ হও। এর মানে হলো, বোঝানো বন্ধ করো, প্রমাণ করার চেষ্টা বন্ধ করো, আর নিজে করে দেখাও। যখন তারা দেখে তুমি তাদের দূরত্বে আবেগপ্রসূত প্রতিক্রিয়া দিচ্ছ না, তখন সেটা তাদের ভিতর থেকে দোলা দেয়। আর একটা কথা বলছি, দেখো, তুমি যত কম কথা বলো, তোমার চিন্তা তত বেশি হয়। যখন তুমি আবেগের তর্কে পড়ো না, তখন তাদেরই নিজের কাজের মুখোমুখি হতে হয়। আর এখান থেকেই আসল জাদু হয়। তারা ভাবতে বসে, আমি কি ভুল করেছি? আমি কি ওকে কম গুরুত্ব দিয়েছি? ও কি এগিয়ে গেছে? খেলা এখন পাল্টে গেছে। এখন অনিশ্চয়তা তাদের দিকে, নিয়ন্ত্রণ এখন তোমার হাতে। চুপচাপ খেলা ঘুরিয়ে দেওয়ার মানে ধৈর্য হারানোর কথা নয়, এটা নিজের শক্তি অনুভব করানোর ব্যাপার। এটা দেখানোর ব্যাপার যে তাদের নীরবতা তোমাকে ভাঙতে পারে না, আরও শক্তিশালী করে তোলে। তুমি অনেক বেশি ফোকাসড, অনেক বেশি শান্ত, অনেক বেশি নিজের নিয়ন্ত্রণে। এখন এই পদক্ষেপটা নিজের মধ্যে জায়গা করে নাও। নিজেকে বলো, আমি নিয়ন্ত্রণে আছি। পুরো বিশ্বাস নিয়ে বলো। কারণ যখন তুমি কথা না বলে খেলা ঘুরিয়ে দাও, তখন তুমি দেখাও যে তুমি তোমার অনুভূতি, তোমার শক্তি আর তোমার জীবনের মালিক নিজেই। তোমার পেছনে দৌড়ানোর দরকার নেই, তোমাকে বোঝানোর দরকার নেই। তোমার কাজগুলো সব কিছু বলে দেয়, আর এটাই আসল শক্তি। নাম্বার 7, তাদের ছায়ার পেছনে দৌড়াতে দাও। এখন আমরা শেষ এবং সবচেয়ে শক্তিশালী পদক্ষেপে পৌঁছে গেছি। এটা শুধু দূরত্ব রক্ষার করার কৌশল নয়, এটা একটা এমন পাল্টা আঘাত যে সামনেওয়ালা বুঝতেই পারবে না কখন আর কিভাবে খেলা বদলেছে। 7ম ধাপ হলো তাদের ছায়ার পেছনে দৌড়াতে দাও। এখন তোমার মনে প্রশ্ন উঠবে, ছায়ার পেছনে দৌড়ানো মানে কি? মানে হলো, তুমি আর সেই মানুষ নও যে সবসময় পাওয়া যেত, যে সবসময় জবাব দিত, যে সহজে মিলত। তুমি সেই পুরনো মানুষের ছায়া হয়ে যেয়ে যাও যাকে তারা ভাবত তাদের নিয়ন্ত্রণে আছে। এখন তুমি আবেদনের ভিত্তিতে আবেগগতভাবে উপস্থিত থাকো না। এখন তুমি মেসেজের অপেক্ষায় থাকো না। এখন তুমি মনোযোগ পেতে মাথা নাড়ো না। এখন তুমি নিজের জগতেই এগিয়ে যাও, কিন্তু এমন একটা ছাপ রেখে যাও যা সামনে থাকা মানুষকে বিভ্রান্ত করে।
এটাই এই পন্থার আসল শক্তি। এখন বুঝো এটা কিভাবে কাজ করে। তুমি তাদের সহজে পৌঁছানোর সুযোগ দেওয়া বন্ধ করে দাও, তাড়াতাড়ি জবাব দেওয়া বন্ধ, সব কথায় রিয়্যাক্ট করা বন্ধ। তুমি একটা রহস্য হয়ে ওঠো। তারা দেখে কখনো জিমের ছবি, কখনো নতুন কোনো সাফল্য, আবার কখনো বন্ধুদের সাথে কোথাও বাইরে। সব কিছু দেখা যায় কিন্তু ধরতে পারা যায় না। এখন তারা সেই মানুষটার পিছনে ছুটে বেড়াচ্ছে না যে আগে ছিল, তারা সেই নতুন রূপটার পিছনে ছুটে বেড়াচ্ছে যে তাকে বুঝতেই পারছে না। পুরনো তুমি যে আবেগের কাছ থেকে খোলা ছিলে, যে অপেক্ষা করত, সে আর নেই। তুমি উপরে উঠে গেছো আর সে পিছনে থেকে গেছে। একটু ভাবো এই দৃশ্যটা। তার অভ্যেস ছিল তুমি মেসেজ করবে, বোঝানোর চেষ্টা করবে, কিন্তু এইবার তুমি নেই। পুরোপুরি অদৃশ্য নও, শুধু হাতের বাইরে। তুমি নিজের অগ্রগতির ছাপ ফেলছ, নিজের সুখের, নিজের এগিয়ে চলার, আর সামনে থাকা মানুষটা ভাবতেই থাকে, আমি এখন এটার মধ্যে কোথায় ফিট হই, নাকি আমি ফিটই হই। মার্কাস অরেলিয়াস বলেছিল, আত্মা সেই চিন্তাগুলোর রং নেয় যেখানে সে ডুবে থাকে। আর এখন মোর এখানেই যে তুমি আর তাদের ব্যাপারে ভাবছ না, আর এটা স্পষ্ট দেখা যায় যখন তারা তোমাকে তাদের জীবন যাপন করতে দেখে। তখন তারা বুঝতে পারে যে তারা পিছিয়ে পড়েছে, আর এখন তারা ধরতে পারবে না, কারণ তুমি দাঁড়িয়ে অপেক্ষা করছো না। তারা যোগাযোগ করার চেষ্টা করবে, কিন্তু তুমি এখন সহজে পাওয়া যাবে না। তারা বুঝতে চাইবে ভুলটা কোথায় হয়েছে, কিন্তু তুমি ততক্ষণ পর্যন্ত নিজের আরও ভালো রূপের দিকে এগিয়ে গিয়েছ। একটা কথা ভালো করে বুঝে নাও, তুমি গায়েব হও না তাদের শাস্তি দিতে, তুমি গায়েব হও তোমার শক্তি ফিরে পেতে নেওয়ার জন্য। তুমি দেখিয়ে দাও যে তোমার জীবন কারো চলে যাওয়ায় থেমে থাকে না। তুমি তাদের সেই মানুষটার পিছনে দৌড়াতে দাও না যে আর সেখানে নেই, কারণ তার জায়গায় একজন শক্তিশালী, স্বাধীন আর অটল মানুষ এসে দাঁড়িয়েছে। আর এটাই সবচেয়ে বেশি চুলচায়। তারা তোমার শক্তির অভাব অনুভব করবে, তোমার মনোযোগের, তোমার উপস্থিতির, আর এই অভাব ধীরে ধীরে তাদের কষ্ট দেবে। তারা ছায়ার পিছনে দৌড়াতে থাকবে, আর তুমি আলোতে এগিয়ে যাবে। তাদের বুঝতে দাও যে তারা কিছু মূল্যবান হারিয়েছে, আর যতক্ষণ তারা পুরো সত্যিটা বুঝতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমার আর তাদের দরকার থাকবে না। এখন শেষ নিশ্চয়তা নিজের মধ্যে বসিয়ে নাও। নিজের কাছে বলো, আমি পুরস্কার। পুরো বিশ্বাস নিয়ে বলো, কারণ তুমি সত্যিই পুরস্কার। আর যেদিন তারা বুঝবে যে তারা ছায়ার পিছনে দৌড়াচ্ছিল, তখন তুমি অনেক দূরে চলে গিয়েছ, আরও শক্তিশালী, আরও ক্ষমতাশালী এবং পুরোপুরি অটুট। এখন একটু পেছনে তাকাও। আমরা 7টা এমন ধাপ দেখেছি যা কারো চলে যাওয়ার পর পুরো হিসেব বদলে দেয়। কিন্তু আসল কথা হলো, তুমি কারো ফিরবার অপেক্ষা করছো না। তুমি উঠে দাঁড়াচ্ছ, তুমি নিজেকে গড়ে তুলছ, তুমি তোমার মস্তিষ্ক চালু করছো। আর এমনটাই মানুষ হচ্ছ তোমার, যার কাছে মনোযোগের ভিক্ষা চাইতে হয় না। মানুষ তোমার মূল্য বুঝুক বা না বুঝুক, তুমি তো আগেই অনেক উপরে উঠে গেছো। এটাই আসল জয়। এখন পরের ধাপটা কি? এখন এসব কথা শুনে থেমে থাকা নয়, এক এক করে জীবনেই নামাতে হবে এগুলোকে। যতই তুমি নিজের উপর ফোকাস করবে, ততই তোমার শক্তি বদলাবে। মানুষ তোমাকে আলাদা চোখে দেখতে শুরু করবে। যতটা তুমি নিজের মধ্যে সময় দেবে, ততই আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠবে। মনে রেখো, তুমি একটা পুরস্কার। এখন সেই অনুযায়ী জীবনে শুরু করো জীবনযাপন। যদি এই ভিডিও তোমার মনের গভীরে স্পর্শ করে থাকে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যাতে আরও এমন শক্তিশালী চিন্তা তোমার কাছে পৌঁছায়। আর কমেন্টে লেখো যদি তুমি সত্যিই তোমার শক্তি ফিরে পেতে প্রস্তুত হও। নিজের কথা কখনো ভুলে যেও না, আমি অতুলনীয়, আর এই ভাবনাই তোমাকে সবার আগে নিয়ে যাবে।